গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এভরিওয়ান। যে যেখান থেকেই যে সময় দেখছো তাকে আমাদের চ্যানেলে স্বাগত এপিকে পাঠশালাতে। তো আজকে আমরা কী পড়বো? প্রথমে আমরা পড়বো লাস্ট ক্লাসের মধ্যে যা পড়েছিলাম তার শুধু রিক্যাপ করে দেখবো কী পড়েছিলাম মাইন্ডের মধ্যে যাতে রিকল হয়ে যায়, ঠিক আছে? তো আজকে আমরা প্রথমেই জানতে হবে যে আজকে আমরা কতটুকু পর্যন্ত যাবো, কতটুকু পর্যন্ত এন্ড পয়েন্ট থাকবে আমাদের, এটা প্রথমে ডিসকাস করে নেই। তো প্রথমেই আমরা ডিসকাশন করবো কি রিক্যাপ ফ্রম লাস্ট ক্লাস। রিক্যাপ ফ্রম লাস্ট ক্লাস, ঠিক আছে? বেসিক ডিসকাশন করব। তো সেকেন্ড হয়ে যাবে কি মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস মানে কীভাবে পলিন গ্রেইন তৈরি হয় এই প্রসেসটা, ঠিক আছে? স্পোরোজেনেসিস এতটুকু থাকবে, কেননা এটা পড়াতে অনেক ডিসকাশন লাগবে। মিয়োসিস, মাইটোসিস, সেল ডিভিশন তাতে বোঝাতে হবে বেসিক যা, ঠিক আছে? তো আজকে এতটুকুই থাকবে আমাদের, তো এতটুকুই থাকুক আজকে। চলো ডিসকাশন করা যাক। চলো আমরা ডিসকাশন করি বেসিক কনসেপ্ট, ঠিক আছে? লাস্ট ক্লাসে কী পড়েছিলাম? ফ্লাওয়ারের অনেকগুলি পার্ট থাকে, অনেকগুলি পার্টের মধ্যে যে পার্টের উপর ফ্লাওয়ারের সমস্ত পার্টগুলি থাকে তাকে কী বলা হয়? তেলামাস বলা হয়। তেলামাসের উপর একটি একটি করে ফ্লাওয়ারের সমস্ত পার্ট থাকে, সারিবদ্ধ হয়, ঠিক আছে? এটা আমি ডিসকাশন করছি না। শুধু মাইক্রোস্পোরোজেনেসিসের জন্য কী লাগবে, এটা কী লাগবে আমি ডিসকাশন করেছিলাম। একটা স্টেমেন আছে, ঠিক আছে? স্টেমেন থাকে। মাইক্রোস্পোরোজেনেসিসের জন্য এটাই প্রয়োজন। প্রথমে বলেছি একটা ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারের উপর একটা একটা পার্ট সারিবদ্ধ হয়ে থাকে। ফ্লাওয়ারের যে পার্টের উপর ফ্লাওয়ারের অন্য পার্টগুলি সারিবদ্ধ হয়ে থাকে তাকে কী বলা হয়? তেলামাস বলা হয়। তেলামাসের উপর সেপেল, পেটেল, স্টেমেন, কার্পেল সারিবদ্ধ হয়ে থাকে। ওয়াল অফ সেপেলকে কী বলা হয়? ক্যালিক্স। ওয়াল অফ পেটেলকে কী বলা হয়? ক্যালিক্স, করোলা। এবং ওয়াল অফ স্টেমেনকে, ওয়াল মানে কি একটি, তেলামাসের উপর তো একটি থাকবে না, গুলো অনেকগুলি থাকবে, এজন্য একে ওয়াল বলা হয়। ওয়াল অফ স্টেমেনকে এন্ডোসিয়াম এবং ওয়াল অফ কার্পেলকে গাইনোসিয়াম বলা হয়। তো আমরা এখানে কি ডিসকাশন করব? শুধু মাইক্রোস্পোরোজেনেসিসের জন্য যে স্ট্রাকচারের দরকার তা এখানে নিয়ে ডিসকাশন করব। শুধু স্টেমেনের প্রয়োজন মাইক্রোস্পোরোজেনেসিসের জন্য, ঠিক আছে? তো এইভাবে একটা ব্লেড নিলাম। ব্লেড নেওয়ার পর একটা স্টেমেনের, আচ্ছা একটা বলে নিই, প্রথমে বলেছিলাম স্টেমেনের দুটো পার্ট থাকে। কি এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় ফিলামেন্ট। এবং এটাকে কী বলা হয়? এটাকে প্রথমে বলেছি ফার্স্ট ক্লাসে, এটা কী বলা হয়? এন্থার এবং ফিলামেন্ট। যে পার্টের সাহায্যে একটা স্টেমেন একটা তেলামাসের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ফিলামেন্ট। এবং যে ফিলামেন্টের উপর যে পার্টটি থাকে তাকে কী বলা হয়? এন্থার। যার মধ্যে কী থাকে এখন ডিসকাশন করবো। চলো এটা মিটিয়ে নিই। এটা আছে, দেখো একটা স্টেমেন আছে। স্টেমেনকে যখন ব্লেড দিয়ে এইভাবে কাটবো, কাটার পরে এটাকে মাইক্রোস্কোপের মধ্যে ট্রান্সফার করে যেভাবে আমরা দেখবো, মানে একটা স্টেমেন আছে, স্টেমেনকে এইভাবে কেটে নিয়ে মাইক্রোস্কোপের মধ্যে ডাললাম। মাইক্রোস্কোপের মধ্যে যেভাবে দেখবো কীভাবে আসবে জানো? এইভাবে আসবে। আমি এখান থেকে চেষ্টা করছি এইভাবে। রিক্যাপ করছি, প্রথমে বলে দিয়েছি এইভাবে এইভাবে এইভাবে। এটা কি? এটা হলো ফিলামেন্ট। এটা ফিলামেন্ট। এটা কি? এটা এটা এখানে ফিলামেন্ট, ঠিক আছে? এইভাবে মাইক্রোস্কোপের মধ্যে আমরা দেখতে পাবো, ঠিক আছে? তখন মাইক্রোস্কোপের মধ্যে দেখতে পাবো এভাবে। তো একটা অ্যান্থারের মধ্যে টোটাল 4টা মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে, আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি। এজন্য একটা অ্যান্থারকে টেট্রাস্পোরেঞ্জিয়েট বলা হয়। এটা কোয়েকশন আসতে পারে, বলে দিয়েছি, ঠিক আছে? এই দেখো দেখাচ্ছি। ঠিক আছে, চলো আবার দেখে নিই। একটা স্টেমেন আছে, স্টেমেনকে কেটে মাইক্রোস্কোপের মধ্যে যখন দেখবো তখন এইভাবে দেখতে পাবো, ঠিক আছে? এইভাবে দেখার পর আমরা কোনখানে দেখতে পাবো? মাইক্রোস্কোপের মধ্যে। এটা কালি চোখে দেখা যাবে না, ঠিক আছে? অনেক ছোটো ছোটো হয়ে থাকে। মাইক্রোস্কোপের মধ্যে দেখতে পাবো একটা এন্থারের মধ্যে টোটাল 4টা মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে। কি এগুলো? কি এগুলো হচ্ছে মাইক্রোস্পোরেঞ্জিয়াম। এটা কি প্রথম ক্লাসে বলেছি, আবার দেখে দিচ্ছি। মাইক্রোস্পোরেঞ্জিয়াম এগুলো কি? একটা, দুটো, 3টে মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে, ঠিক আছে? মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে আরেক অনেকগুলো সেল থাকে, ঠিক আছে? এই যে মাইক্রোস্পোরেঞ্জিয়াম আছে, এটা কি? এটা হচ্ছে মাইক্রোস্পোরেঞ্জিয়াম। মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে গুচ্ছাকারে অনেকগুলি সেল পাওয়া যায়। তাদের কী বলা হয়? স্পোরোজেনাস টিস্যু। প্রথমে বলেছি। এইবার এটাকে স্পোরোজেনাস টিস্যু কেন বলা হয়? টিস্যু জিনিসটি কি 11-এ পড়েছে, আবার বলে দিচ্ছি আমি। টিস্যু যখন অনেকগুলি সেল একসাথে থাকবে,
এবং তাদের ফাংশন সেম হবে, মানে কি যেমন এভাবে দেখে নাও, যেমন এই আছে একটা সেল, এই আছে এইভাবে যখন অনেকগুলি সেল একসাথে থাকবে, থাকার পরে যখন তাদের ফাংশন সেম হবে, মানে কি যেমন আমরা অনেক বন্ধু আছি, অনেক বন্ধু মিলে আমরা একটা গাছ কাটতে যাচ্ছি, আমাদের ফাংশন কি গাছ কাটা, ঠিক আছে, গাছই কাটতে যাচ্ছি আমরা 5 জন বন্ধু মিলে। এইভাবে এই সেলগুলি ফাংশন কি পোলেন গ্রেন উৎপাদন করা। যখন অনেকগুলি সেল একত্রে থাকে এবং থাকার পর তাদের ফাংশন বা কাজ একই থাকে, তখন তাদের টিস্যু বলা হয়। টিস্যু কি, যখন অনেকগুলি সেল বা কোষ একসাথে থাকে, থাকার পর যখন তারা একই কাজ করে বা একই ফাংশন সেম হয় তাদের, তখন তাকে কি বলা হয়, টিস্যু বলা হয়। এবং এর আগে স্পোরোজেনাস নামটি কেন লাগলো বলছি, এটার নাম কি প্রথমে লেবেলিং করে নিই। স্পোরোজেনাস এগুলির নাম কি, স্পোরোজেনাস টিস্যু। এইভাবে আমরা যখন মাইক্রোস্পোরোজেনেসিস প্রসেসটা দেখবো, মাইক্রোস্পোরোজেন মানে কি, স্পোরোজেনাস টিস্যু থেকে কীভাবে একটি পোলেন গ্রেন উৎপন্ন হয় একটু পরে দেখবো। যখন দেখবো তখন আমরা প্রথমেই দেখতে পাবো যে একটা সেল থেকে 4টি মিওসিসের ফল, মিওসিস এবং মাইটোসিস কি আমরা ডিসকাশন করবো, এখন বলে দিচ্ছি। মিওসিসের পর 4টি স্পোর উৎপন্ন হয়। কি, যেহেতু এই সেলগুলি থেকে প্রথমেই স্পোর উৎপন্ন হয়, তাই সায়েন্টিস্ট মিলে একটা নতুন নাম দিয়েছেন কি, স্পোরোজেনাস। বুঝতে পেরেছ স্পোরোজেনাস নাম কেন হলো? কারণ কি মাইক্রোস্পোরোজেনেসিসের ফলে প্রথমে কি উৎপন্ন হয়, স্পোর উৎপন্ন হয়। স্পোর উৎপন্ন হওয়ার পরে স্পোরগুলি থেকে পোলেন গ্রেন উৎপন্ন হয়, একটু পর ডিসকাশন করবে, ঠিক আছে। যেহেতু প্রথম এই সেলগুলি থেকে প্রথমে স্পোর উৎপন্ন হয়, তারপর পোলেন গ্রেন উৎপন্ন হয়, এর জন্যই অনেক সায়েন্টিস্ট মিলে টিস্যুর প্রথম স্পোরোজেনাস নামটি দিয়েছে। বুঝতে পেরেছো কেন স্পোরোজেনাস টিস্যু নাম হলো? টিস্যু কি, যখন অনেকগুলি সেল একত্রিত থাকবে থেকে তাদের কাজ বা ফাংশন সেম হবে, এই সমস্ত সেলগুলির কাজ কি পোলেন গ্রেন উৎপন্ন করার কোনো কাজ নেই, এজন্য এদেরকে টিস্যু বলা হয়েছে, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করি, বোঝার কথা অনেক কষ্ট করে বুঝেছি। ডিপ্লয়েড কি, সমস্ত সেল স্পোরোজেনাস টিস্যু সেল, এটা মনে রাখতে হবে কি ডিপ্লয়েড হয়ে থাকে, এরা ডিপ্লয়েড হয়ে থাকে। চলো এরপর এই স্পোরোজেনাস টিস্যুগুলি থেকে মাইক্রোস্পোরোজেনেসিস প্রসেসটা হবে। এর আগে দুটি প্রসেস বুঝতে হবে আমাদের, মিওসিস এবং মাইটোসিস জিনিসটি কি। আমাদের দেহের মধ্যে হয়ে থাকে, এরা দুই ধরনের সেল ডিভিশন হয়ে থাকে আমাদের দেহের মধ্যে, মিওসিস এবং মাইটোসিস। কোনখানে হয়, কেন হয়, এটা আমরা বুঝবো, ঠিক আছে। চলো এটা আবার লাগবে পরে, প্রথম মিওসিস এবং মাইটোসিস প্রসেসটা বুঝে নিই। তো এখন আমরা পড়ব মিওসিস এবং মাইটোসিস কি, এগুলি কোথায় হয়ে থাকে এবং কেন হয়ে থাকে, এটাই পড়বো, ঠিক আছে। মাইটোসিস, প্রথমে আমি বলছি যে মাইটোসিস এবং মিওসিস হচ্ছে দুই ধরনের সেল ডিভিশন, যেগুলি আমাদের দেহের মধ্যে হয়ে থাকে। কেন হয়ে থাকে এটা আমরা ডিসকাশন করব, এবং কোথায় হয়ে থাকে এটাও ডিসকাশন করবো, ঠিক আছে। যেহেতু মিওসিস এবং মাইটোসিস নিয়েছি, মোটামুটি একটা ডিটেলস আমরা পড়বো, ঠিক আছে। চলো পড়া যাক। সরি, চলো প্রথমে মাইটোসিস ঘটনাটা কি বুঝে নি, ঠিক আছে। চলো ধরো একটা সেল আছে, ঠিক আছে, সেল আছে, এটা ব্লু মার্কার নিয়ে বোঝা যাবে তো। তাহলে ধরো একটা সেল আছে, কি সেল আছে, সেলের প্লয়েডে কি এন প্লয়েডে এন। যখন এই সেলের মাইটোসিস দ্বারা সেল ডিভিশন হবে, তখন তার থেকে দুটি সেল উৎপন্ন হবে। কি, দুটি সেল উৎপন্ন হয়, এবং যে দুটি সেল উৎপন্ন হবে সেগুলি যে সেল থেকে উৎপন্ন হয়েছে তার মতো হুবহু সেম হবে দেখতে, ঠিক আছে। যখন এর যদি n = 23 হয়, ক্রোমোজোম নম্বর n = 23 হয়, এর মধ্যে n = 23 হবে, এর মধ্যে n = 23 হবে। এর মধ্যে যদি 2n = 46 হয়, এর মধ্যে 2n = 46 ক্রোমোজোম হবে, এর মধ্যে 2n = 46 ক্রোমোজোম। মানে কি, মানে যে সেল যেরকম ছিল মাইটোসিস সেল ডিভিশনের পর সেম তার মতো দেখতে দুটি সেল উৎপন্ন হবে। তার মধ্যে যদি ক্রোমোজোম সংখ্যা 23টি থাকে, সেই দুটি সেলের মধ্যে ও 23 করে ক্রোমোজোম সংখ্যা থাকবে। মানে কি, হুবহু জেরক্স কপি দুটো সেল উৎপন্ন হবে, ঠিক আছে। এবার বুঝতে পেরেছি। এবার আমাদের মধ্যে মাইটোসিস সেল ডিভিশনটা কোথায় কোথায় হয়ে থাকে এটা বুঝতে হবে, ঠিক আছে। আমাদের দেহের মধ্যে
দু ধরনের সেল ডিভিশন হয়ে থাকে, মাইটোসিস এবং মিওসিস। মাইটোসিস ঘটনাটা কোথায় হয়ে থাকে জানো? দেহকোষের মধ্যে। দেহকোষ মানে কি? সমস্ত ধরনের সেল আছে, এখানে সেল রয়েছে, এখানে সেল রয়েছে, স্কিনের মধ্যে সেল রয়েছে, এখানে শরীরের ভিতরে সেল রয়েছে, সমস্ত সেলের মধ্যেই মাইটোসিস সেল ডিভিশনটা হয়ে থাকে, একটাকে বাদ দিয়ে, নিউরন সেলকে বাদ দিয়ে। ঠিক আছে, কেন নিউরন সেলের মধ্যে হয় না এটা আমি বুঝাবো। ঠিক আছে, বুঝতে পারবে, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তো আমরা একটা কোয়েশ্চন আসতে পারে যে আমি বললাম এখন কি আমাদের দেহের মধ্যে কন্টিনিউ সেল ডিভিশন হয়ে থাকে, এটা কতক্ষণ পর্যন্ত হয়ে থাকে জানো? মরার আগ পর্যন্ত। এভাবে কন্টিনিউ একটা থেকে দুটা থেকে চারটে এভাবে কন্টিনিউ সেল ডিভিশন হয়ে থাকে। ঠিক আছে, কারণ সেল ডিভিশন যদি হতো না আমরা মারা যেতাম। এবার কোয়েশ্চন আসতে পারে, আমি বললাম যে এখন সেল ডিভিশন কন্টিনিউ হয়ে থাকে, এবার মানুষ মারা যায় কেন মারা যায় এটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, সেল সাইকেল সেল ডিভিশন থেকে একটা টপিক তুলে নিচ্ছি। ঠিক আছে, ফেজ, ডিফারেন্স ফেজ, অনেকগুলি ফেজের মাধ্যমে একটি সেল ডিভিশন হয়ে থাকে। ঠিক আছে, G1 S G2 M। ঠিক আছে, এভাবে G1 থেকে G2-তে প্রথম যায়, এভাবে এর হয়ে যায়, এভাবে সেল ডিভিশন হয়ে থাকে। ঠিক আছে, এভাবে সেল ডিভিশন হয়ে থাকে। এম ফেজের মধ্যে কী আসে? প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, এগুলোর মধ্যে যাচ্ছি না, একটু ডিটেলস এই চ্যাপ্টারে লাগবে না, এগুলি আমরা বোঝার চেষ্টা করি। যেহেতু সেল ডিভিশন কন্টিনিউ হয় তাহলে মানুষ মারা যায় কেন? কিছু সেল আছে যখন তারা একটি থেকে আরেকটি সেলে উৎপন্ন হওয়ার কালে, যখন তারা একটি সেল থেকে দুটি সেল উৎপাদন করতে পারে না, তখন তারা আরেকটি ফেজের মধ্যে এন্টার করে যায়, তার নাম কি জানো? জি-নট ফেজ। যখন তারা জি-নট ফেজের মধ্যে এন্টার করে ফেলে তখন তাদের কাজ একটি ফিক্সড হয়ে যায় যে আমি এই কাজের জন্যই জন্ম হয়েছি, এখন আর আমার কোনো কাজ নেই, এখন আর আমার সেল ডিভিশন করতে হবে না। এর জন্য এরা জি-নট ফেজের মধ্যে অংশগ্রহণ করে ফেলে। যখন এরা জি-নট ফেজের মধ্যে অংশগ্রহণ করে ফেলে তখন তাদের জীবনচক্রও একটি নির্দিষ্ট সীমা হয়ে যায়, এই জীবন পরে গেলে আমরা মরে যাই। ঠিক আছে, এইভাবে কিছু সেল ডিভিশন হয় না, তখন তারা জি-নট ফেজের মধ্যে অংশগ্রহণ করে ফেলে, তখন তারা একটি নির্দিষ্ট সময় পরে মারা যায়। এইভাবে সেল ডিভিশন হওয়ার কালে কিছু সেল জি-নটের মধ্যে এন্টার করে ফেলে, এজন্য আমরা একটি নির্দিষ্ট সময়ের পরে আমরাও মারা যাই। কেন মারা যাই? কারণ আমরা কী দিয়ে উৎপন্ন হয়েছি? সেল দিয়ে উৎপন্ন হয়েছি। সেল মরে গেলে আমরা তো মরে যাবো, এজন্য আমরা মারা যাই। কেন মরে যাই বুঝে গেলে? চলো এবার কোয়েশ্চন আসলো, নিউরন সেলের মধ্যে কেন সেল ডিভিশন হয় না? ঠিক আছে, খুব ইন্টারেস্ট একটা কোয়েশ্চন, এটা বোঝার চেষ্টা করবে, আমি বোঝানোর চেষ্টা করছি। চলো এটা মিটিয়ে নিই। এটা আলাদা টপিক, এটা এখানে লাগবে না, এখানে শুধু এইটাই লাগবে, একটা সেল থেকে দুটো উৎপন্ন হয়। ঠিক আছে, সেম হয়, তার মধ্যে দেখতে এটাই লাগবে। ঠিক আছে, যদি এটা ডিপ্লয়েড হয় যে দুটি সেল উৎপন্ন হবে সেগুলি ডিপ্লয়েডই হবে, হ্যাপ্লয়েড হলে যে দুটি সেল উৎপন্ন হবে সেগুলি হ্যাপ্লয়েড হবে। বা কোয়েশ্চন আসতে পারে মনে, নিউরন সেলের মধ্যে ডিভিশন হয় না কেন, এটা বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা কর। ঠিক আছে, বোঝার চেষ্টা কর। আমি কি বলেছি? একটা সেল সাইকেল G1 S G2 M এ গিয়ে একটা সেল এন্টার করে, তারপর একটা সেলের ডিভিশন হয়। ঠিক আছে, এইভাবে ডিভিশন। আবার কি বলেছি, আরেকটা কথা বলেছি, কিছু সেল আছে যখন তাদের কাজ ফিক্সড হয়ে যায় তখন তারা জি-নট ফেজের মধ্যে এন্টার করে, এবং জি-নট ফেজের মধ্যে এন্টার করার পরে তাদের জীবন চক্র একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়ে যায়, এবং এই নির্দিষ্ট সীমা পরে গেলে এরা মারা যায়। এইভাবে সেল মরতে আমরাও একদিন মারা যাই। ঠিক আছে, এইবার কোয়েশ্চেন আসলো, একটা নিউরন সেল, ধরো একটা নিউরন, এভাবে আঁকছি। ঠিক আছে, এটা এভাবে আঁকার চেষ্টা করছি। ধরো একটা নিউরন সেল এভাবে অ্যাকশন ডেডন, এটা বোঝাচ্ছি না ভাই, এটা এই টপিক নেই, জাস্ট বোঝানোর চেষ্টা করছি। এভাবে অনেকগুলি নিউরন সেল এইভাবে। ঠিক আছে, এইভাবে রয়েছে। এবার কোয়েশ্চন আসলে নিউরন সেলের ডিভিশন হয় না কেন? আমরা জানি যে নিউরন সেলের কাজ কি? ইম্পালসকে ট্রান্সফার করা। যখন আমরা ধরো এটা ধরার পরে ইম্পালস আমাদের সিএনএসের মধ্যে যাচ্ছে, সিএনএসের মধ্যে কি অটোনমিক নার্ভাস সিস্টেম বা সোমাটিক নার্ভাস সিস্টেম। অটোনমিক বা সোমাটিক মানে কি, এটা পরে এটা ডিসকাশন করতে। অটোনমিক মানে কি, হার্টের মধ্যে যে ইম্পালস যায় অটোমেটিক কাম করে, আমাদের অর্ডারে নয়, মানে হার্টকে আমরা কন্ট্রোল করতে পারি না, সের মধ্যে যে ইম্পালস যায় তাকে অটোমেটিক নার্ভাস সিস্টেম দ্বারা কাজ সম্পন্ন করা হয়। এটা আমি এখন যাচ্ছি না। নিউরনের একটি নির্দিষ্ট কাজ আছে, কেন কি হয় জানো? একটি ইম্পালসকে নিয়ে যাওয়া। আমি কি বলেছি, যখন কোনো সেলের একটি নির্দিষ্ট কাজ হয়ে যায় বা জি-নট ফেজের মধ্যে এন্টার করে ফেলে তখন তারা সেল ডিভিশন হয় না, তখন এরা জীবনচক্র ফিক্সড হয়ে যায়। এই জীবনচক্র চলে গেলে এরা মারা যায়। ঠিক আছে, এইভাবে মারা যায়। এইবার এজন্য তোমরা দেখতে পারো যে একটি মানুষ যখন 15 থেকে
ধরো 15 থেকে 30 বছরের ভিতরে যতটুকু মানুষের মনে রাখার কিছু জিনিসকে পড়ে মনে রাখার ক্যাপাসিটি যা হয় 30 বছরের পরে গেলে মনে রাখার ক্যাপাসিটি ধীরে ধীরে কমে যায়। কেন কমে যায় জানো? কারণ নিউরন সেলগুলি কাজ করতে করতে তারাও কী হয়ে যায়, তারাও জীবনচক্র শেষ হওয়ার পথে চলে যায়। এর জন্যই আমাদের মানুষের ক্ষেত্রে কি হয় জানো, একটি সময় পরে মানুষ আর কিছু জিনিস আপটেক করার ক্যাপাসিটি থাকে না, মানে মনে রাখার যে পরে মুখস্থ করে দেবো। যেমন কি ডাবল ফার্টিলাইজেশন, কি ডাবল ফার্টিলাইজেশন হলো একটি গেমেট আর একটি গেমেটকে মিলে যে ডিপ্লয়েড সেল উৎপন্ন হয় তাকে বলে ডাবল ফার্টিলাইজেশন। আমরা এবার মুখস্থ করে নিই। তারপর যারা 60 বছরে পরে চলে 60 এবার 60 চলে যায়, তাদের ক্ষেত্রে এই মনে রাখার ক্যাপাসিটিটা ধীরে ধীরে কমে যায়। কেন জানো? কারণ নিউরন সেলে একটি নির্দিষ্ট কামের মধ্যে চলে যায়, তখন তারা জি নট পেজের মধ্যে এন্টার করে ফেলে। এজন্যই নিউরন সেলের ডিভিশন হয় না। যদি ডিভিশন হতো কী হতো, যদি নিউরন সেলের ডিভিশন হতো তাহলে তারা কন্টিনিউ ডিভাইড করতো, একটি নির্দিষ্ট কাম হতো না, ফলে আমাদের দেহের থেকে কিছু ইম্পালস যেত না। এটা ধরলে আমরা কিছু বুঝতে পারতাম না, কারণ মাইন্ডের মধ্যে কোনো কানেকশনই নেই, একটি নির্দিষ্ট কাজই নেই, কোনো সেলে মাইন্ডের মধ্যে ট্রান্সফার করার মতো ক্যাপাসিটি নেই। এজন্যই নিউরন সেলের ডিভিশন হয় না। এটা ভগবান এমনভাবে সেট করেছে নিউরন সেলগুলিকে যাতে তারা একটা আরেকটার সাথে কানেক্ট করে ইম্পালস নিয়ে যেতে পারে। যদি এদের ডিভিশন হতো কী হতো জানো, এরা সেল ডিভিশনে এন্টার করে ফেলতো, ফলে কি হতো, আমাদের দেহের মধ্যে ইম্পালস এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়ার জন্য কোনো সেলই বাঁচতো না। ফলে আমরা কিছু মনে রাখতে পারতাম না, কিছু হেঁটে যেতে পারতাম না, কিছুই করতে পারতাম না, এক কথা কিছুই করতে পারতাম না। ঠিক আছে, বলে দিয়েছি নিউরন সেলের কেন ডিভিশন হয় না। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে চলো, কারণ এক কথা এটি মনে হচ্ছে, এটা জাস্ট নোট করলে করতে পারো। বুঝে দিয়েছি প্রথমে, এটা এই চ্যাপ্টারে এতটুকু আমি বুঝিয়ে দিয়েছি ডিটেলসে, এত ডিটেলস লাগবে না। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, এবার চলো মিয়োসিস ঘটনাটা কি এবং কোথায় হয়ে থাকে এটি, এটা আমরা বুঝতে পারলাম। সিন ইন ইন্টারনাল সেল ডিভিশন, সেল ডিভিশন মানে এটা দেহকোষের মধ্যে এই ডিভিশন হয়ে থাকে। কোথায় হয়ে থাকে মাইটোসিস? দেহকোষের মধ্যে। এবার মিয়োসিস ঘটনাটা কোথায়, মিয়োসিস কি এবং এটি কোথায় হয়ে থাকে এবং কেন হয়ে থাকে এটি জানতে হবে। ঠিক আছে, চলো আমরা বোঝানোর চেষ্টা করছি মিয়োসিস। চলো, যখন যাবো, যেমন একটি ধরো সেল রয়েছে, জাপ্লয়েডে কি ডিপ্লয়েড, ডিপ্লয়েড ধরে নিচ্ছি বোঝার জন্য। ঠিক আছে, জাপ্লয়েডে কি ডিপ্লয়েড। যখন একটি সেলে মিয়োসিস দ্বারা সেল ডিভিশন হয় তখন তার থেকে 4টি সেল উৎপন্ন হয়। কি এবং এই সেলগুলি উৎপন্ন হলো যে এগুলি প্লয়েডে কী হবে জানো, যদি প্রথমে সেলটি ডিপ্লয়েড হয়ে থাকে তাহলে এগুলি 4টি হ্যাপ্লয়েড হয়ে যাবে। কেন হয়ে যাবে বোঝানোর চেষ্টা করে বুঝবে, মাইন্ডে ঢুকিয়ে দেবো ভাই, সব কিছু বুঝা दूंगा माइंड में, টেনশন मत करो। চলো, এটি ডিপ্লয়েড সেল রয়েছে, ডিপ্লয়েড সেল থেকে মিয়োসিস দ্বারা যখন একটি ডিপ্লয়েড সেলের ডিভিশন হয় তখন তার থেকে 4টি সেল উৎপন্ন হয়, 4টি হ্যাপ্লয়েড থাকে। তারপর এখানে যদি প্রথমে সেলটি ফোরেন থাকতো তাহলে যে 4টি সেল উৎপন্ন হতো তারা কী হতো, 2n হয়ে যেত, মানে হাফ হয়ে যায়। কেন হাফ হয়ে যায়? কারণ মিয়োসিসকে রিডাকশনাল ডিভিশন বলা হয়। কেন রিডাকশনাল ডিভিশন বলা হয় আমি বলছি, রিডাকশনাল ডিভিশন। চলো 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 এবার দেখতে পাও আমি কী বলেছি, দেহের মধ্যে যতগুলো সেল আছে সমস্ত সেলের মধ্যে কী হয়ে থাকে, মাইটোসিস সেল ডিভিশন হয়ে থাকে। এইবার মিয়োসিস কোথায় হয়ে থাকে আমি বলি, মিয়োসিস সেল ডিভিশন কোথায় সিন করে যায় জানো, কোথায় দেখতে পাই আমরা? শুধু জননকোষের মধ্যেই দেখতে পাই, শুধু জননকোষের মধ্যেই আমরা মিয়োসিস সেল ডিভিশনটা দেখতে পাই। কেন দেখতে পাই বোঝানোর চেষ্টা করছি একটু। তারপর এই বললাম যে এখন একটি ডিপ্লয়েড সেল যদি মিয়োসিস দ্বারা সেল ডিভিশন হয় তার থেকে 4টি সেল উৎপন্ন হবে। ঠিক আছে, 4টি সেল উৎপন্ন হবে।
এবার প্রশ্ন আসতে পারে মাইটোসিসে 2টি সেল উৎপন্ন হলো, কিন্তু মিওসিসে ভাই 4টি সেল কেন উৎপন্ন হলো? কারণ কেন জানো? মিওসিস 2টি প্রসেসের দ্বারা সম্পন্ন হয়। মিওসিস A1, মিওসিস 1-এর ক্ষেত্রে 1টি থেকে 2টি সেল উৎপন্ন হয়, ঠিক আছে। তারপর মিওসিস 2 হয়ে থাকে, মিওসিস 2 থেকে আবার 2টি থেকে 4টি উৎপন্ন হয়, মানে ফাইনালি কী হয়? ফাইনালি 4টি উৎপন্ন হয়। এই ফাইনাল ঘটনাটা আমি এখানে লিখেছি ভাই, হাওয়া থেকে আসেন, ঠিক আছে। এটা প্রসেস হয়ে থাকে সেল ডিভিশনে, পড়েছ, ঠিক আছে। এটা এখন ডিসকাশন করছি, শুধু এটা মনে রাখবে, যখন একটি ডিপ্লয়েড সেলের বা একটি হ্যাপ্লয়েড সেলের যদি মিওসিস দ্বারা সেল ডিভিশন হয় তাহলে 4টি সেল উৎপন্ন হবে। সেই 4টি সেলের প্লয়টি কী হবে? n/2 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 n/2। যদি একটা ডিপ্লয়েড সেলের মিওসিস দ্বারা সেল ডিভিশন হয় তাহলে যে 4টি সেল উৎপন্ন হবে তার প্লয়টি কী হবে? n মানে কি হাফ হয়ে যায়, মানে হাফ হয়ে যায়। এজন্য মিওসিসকে রিডাকশনাল ডিভিশন বলা হয়। এইবার কোয়েকশন আসতে পারে, মাইটোসিসে দেখেছি প্রথম সেলটি যা ছিল, প্লয়টি যা ছিল, মাইটোসিসের ক্ষেত্রে যে 2টি সেল উৎপন্ন হয়েছে তাদের প্লয়টি সেম ছিল, কিন্তু মিওসিসের ক্ষেত্রে প্রথম সেলের প্লয়টি যা ছিল এখানে গিয়ে হাফ কেন হলো? ঠিক আছে, আমি প্রথম বলেছি মিওসিস ঘটনাটা অনলি সিন ইন কোথায়? জননকোষের মধ্যে আমরা দেখতে পাই, ঠিক আছে। এবার বোঝানোর চেষ্টা করি, যদি এটা যদি লিখে দিচ্ছি, ইফ লিখছি, ইফ আমাদের জননকোষের মধ্যেই মাইটোসিস ঘটনাটা হতো তাহলে কী হতো দেখে নিই। প্রথমে এটা দেখে নিই, তারপর কেন হলো না এরপর বুঝে দেবো। যদি ধরো আমার জননকোষের মধ্যেই যদি ধরো স্পার্ম থাকে, এটা ধরো এটা স্পার্ম যদি ডিপ্লয়েড হয়ে যেত মানে কি? মানে একটি সেল ডিপ্লয়েড ছিল, তার থেকে যদি ডিপ্লয়েড সেল উৎপন্ন হতো মানে কি স্পার্মের মধ্যেও ডিপ্লয়েড সেল হতো, ঠিক আছে। 46 ক্রোমোজোম সংখ্যা থেকে যেত। পর মা থেকে কী আসে? ওভাম আসে, ধরো এটা ওভাম মধ্যে কী থেকে যেত? 2n=46 হয়ে যেত। তারপর এতে মিলনের ফলে যে সন্তান উৎপন্ন হতো তার প্লয়টি কী হতো ভাই? দেখে নাও, দেখানোর চেষ্টা করছি আমি। প্লয়টি কী হতো তাই প্লয়টি 2n + 2n 4n কত হতো? এখানে প্লয়টি কী হতো? 90 কত হয়ে যেত? 2 হয়ে যেত। ক্রোমোজোম সংখ্যা কত হয়ে গেছে? 92। মানুষের ক্ষেত্রে কত হয়? 43টি। এটা হবে কি? এটা কখনো হবে না। এর জন্য নেচার এমনভাবে মিওসিস ঘটনাটাকে সেট করেছে অনলি জননকোষের মধ্যে এটা হয়ে থাকে। কেন জানো? মাতৃজনু থেকে অপত্য জনুতে বা পিতা থেকে অপত্য জনুতে এবং মাতা থেকে অপত্য জনুতে যে সেলগুলি অংশগ্রহণ করে সন্তান উৎপাদনকালে তাদের প্লয়েডের সংখ্যা সন্তানের মধ্যে যা হবে মায়ের এবং পিতার সাথে সমভাবে থাকার জন্যই নেচার মিওসিস ঘটনাটা আমাদের দেহের মধ্যে এন্টার করিয়েছি। কেন করালো আবার বোঝানোর চেষ্টা করছি। যদি মিওসিস ঘটনাটা হতো না মানে কি মাইটোসিস হয়ে যেত, মাইটোসিস 2n থেকে 2n হয়ে যেত। এখানে মধ্যে ধরে নিলাম এটা স্পার্মের মধ্যে কী হয়ে যেত? 2n রেখে যেত, এবং ওভামের মধ্যে কী হয়ে যেত? 2n=46, এবং তাদের মিলনের ফলে যে সন্তান উৎপন্ন হতো তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা কত হতো? 92 হয়ে যেত, যা মানুষের ক্ষেত্রে হয় না। মানুষের ক্ষেত্রে 2n কত হয়? 46 হয়ে থাকে, যা মানুষের ক্ষেত্রে হয়ে থাকে কত? 46। কিন্তু এখানে মিলনের ফলে যে সন্তান উৎপন্ন হয়েছে তার প্লয়টি কত? প্লয়টি নয়, তাদের ক্রোমোজোম সংখ্যা কত? 92 হয়ে গেছে। এর জন্যই নেচার মিওসিস ঘটনাটা দিয়েছে। কেন জানো? কারণ সন্তান সন্ততিতে ক্রোমোজোম সংখ্যা যাতে বজায় রাখে এর জন্য অনলি জননকোষের মধ্যে মিওসিস ঘটনাটা হয়ে থাকে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ইফ লিখে দিচ্ছি, ঠিক আছে। এবার হয় কি, চলো বুঝুন। রিয়েলি কি হয়? রিয়েলি কি হয় জানো? এর থেকে ধরো এগুলি স্পার্মের প্লয়টি কি আমরা পরে পড়বো। হ্যাপ্লয়েড হয়ে থাকে। ওভামের প্লয়টি কি? হ্যাপ্লয়েড হয়ে থাকে। এবার এই হ্যাপ্লয়েড এবং হ্যাপ্লয়েড মিলে বা স্পার্ম ওভামের মিলনের ফলে কি উৎপন্ন হয়? সন্তান উৎপন্ন হয়। যে সন্তান উৎপন্ন হলো তার 2n=46, যা মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। এইভাবে এর জন্য সন্তান সন্ততিতে ক্রোমোজোম সংখ্যা বজায় রাখার জন্য নেচার মিওসিস ঘটনাটা বা মিওসিস সেল ডিভিশনটি অনলি জননকোষের মধ্যেই সীমিত রেখেছে। ঠিক আছে, কেন বুঝতে পারলে আবার বোঝানোর চেষ্টা করছি। কেন আবার বুঝাচ্ছি? কারণ এই ঘটনাটা বা একটু কমপ্লিকেট। ঠিক আছে, আবার তোর একটি সেল রয়েছে, একটি সেলের যখন মিওসিস দ্বারা সেল ডিভিশন হয়, যদি প্রথম সেলটি ডিপ্লয়েড হয়ে থাকে মিওসিসের ফলে 4টি সেল উৎপন্ন হবে। যে 4টি সেল উৎপন্ন হবে সেগুলি হ্যাপ্লয়েড হয়ে যাবে। কেন হ্যাপ্লয়েড হলো? কারণ এটা হলো রিডাকশনাল ডিভিশন। কারণ ভাই এখানে হ্যাপ্লয়েডই কেন হলো? ঠিক আছে, কোয়েকশন আসতে পারে। কারণ কেন জানো? যদি
মাইটোসিস ঘটনাটা সমস্ত সেলে ইনক্লুডিং জননকোষের মধ্যে হতো, তাহলে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড সেল উৎপন্ন হয়ে যেত। মানে কি জননকোষ মানে কি স্পার্ম এবং মেয়েরা ক্ষেত্রে ওভাম, মানে স্পার্ম এবং ওভামের প্লয়েডই ডিপ্লয়েড হয়ে যেত। এগুলো এভাবে ডিপ্লয়েড যদি হতো 2 and 2 মিলে কত হয়ে যেত 4n, এগুলো কত হয়ে যেত 92। যা 92 হয় না মানুষের ক্ষেত্রে কত হয় 46 ক্রোমোজোম সংখ্যা হয়। এর জন্যই মিওসিসের ফলে 4টি যে সেল উৎপন্ন হয় তাদের প্লয়েডই হ্যাপ্লয়েড হয়ে থাকে, ঠিক আছে। হ্যাপ্লয়েডের ফলে স্পার্মের প্লয়েডই হ্যাপ্লয়েড হয় এবং ওভামের প্লয়েডিও হ্যাপ্লয়েড হয়। মানে যেহেতু এটা জননকোষ, মানে আমি প্রথম বলেছি মিওসিস কোথায় হয়ে থাকে জননকোষের মধ্যে হয়ে থাকে, তাই ওভামের প্লয়েডি এবং স্পার্মের প্লয়েডি হ্যাপ্লয়েড হয়। তাই মিলনের ফলে যে সন্তান উৎপন্ন হয় তার প্লয়েডি কী হয় ডিপ্লয়েড হয়ে যায়, যা মানুষের ক্ষেত্রে হয়। অর্থাৎ কি সন্তান সন্ততিতে ক্রোমোজোম সংখ্যা বজায় রাখার জন্যই অনলি মিওসিস সেল ডিভিশনটি জননকোষের মধ্যেই হয়ে থাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো অনেক কষ্ট করে বোঝানোর চেষ্টা করেছি ভাই। শুধু এই চ্যাপ্টারের এতটুকু মনে রাখবে, একটি সেলে ডিপ্লয়েড সেলে মিওসিস দ্বারা সেল ডিভিশন হওয়ার পর 4টি সেল উৎপন্ন হয়, তাদের প্লয়েডই হ্যাপ্লয়েড হয়ে যায়, এটা মনে রাখবে। বাকি বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পেরেছি। ডিটেলস বুঝিয়ে ফেলেছি এই চ্যাপ্টারে, লাগবে না এত ডিটেলস লাগবে না চ্যাপ্টার, বোঝানোর চেষ্টা করছি, জাস্ট কোয়েকশনে লাগতে পারে, ঠিক আছে। চলো এবার মাইক্রোস্পোরোজেনেসিস প্রসেসটা ডিসকাশন করে নিই। এখানে মিওসিস এবং মাইটোসিস আসবে, এই জন্য এটা ডিসকাশন করেছি। চলো আবার এখানে একটা অ্যান্সার এখানে আবার ফিলামেন্ট এন্টার ফিলামেন্ট, ঠিক আছে। চলো আমি এর নাম কি বলেছি, এখানে টোটাল 1 2 3 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে, যে কোনো একটি মাইক্রোস্পোরেঞ্জিয়ামকে এখানে বের করে নিয়ে নিই। চলো এটা কি, যে কোনো একটি মাইক্রোস্পোরেঞ্জিয়ামকে এখানে দেখাই। চলো দেখুন এবার একটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে অনেকগুলি সেল থাকে, একত্রিত থাকে, সেল মিলে কাজ সেম, এই জন্য এদের টিস্যু বলা হয় স্পোরোজেনাস টিস্যু, ঠিক আছে। এটা কি লেবেলিং করে দিয়েছি, আবার দিয়ে দিই মাইক্রোস্পোরেঞ্জিয়াম। ভিতরে কী থাকে স্পোরোজেনাস টিস্যু স্পোরোজেনাস টিস্যুর প্লয়েডই কি ডিপ্লয়েড। এবার আমরা কী বলেছি, স্পোরোজেনাস টিস্যুর মধ্যে যে সেলগুলি থাকে অনেকগুলি সেল থাকে, ঠিক আছে। অনেকগুলি সেলের প্লয়েডিক ডিপ্লয়েড, সমস্ত সেলের কাম কি পোলেন কিন্তু উৎপন্ন করে। এবার আমরা মাইক্রোস্পোরোজেনেসিস প্রসেসটা ডিসকাশন করব কি, ঠিক আছে। সমস্ত সেলগুলি থেকে কিন্তু মাইক্রোস্পোরোজেনেসিস দ্বারা পোলেন কিন্তু উৎপন্ন হয়। এখানে তো সমস্ত সেল নিয়ে দেখাতে পারবো না, এর জন্য যে কোনো স্পোরোজেনাস টিস্যুর যে কোনো একটা সেলকে আমরা নিয়ে মাইক্রোস্পোরোজেনেসিস ঘটনাটা বর্ণনা করবো, ঠিক আছে। বোঝার চেষ্টা করবে কি বুঝতে পারবে, এত কনফিডেন্ট আছে তোমরা বুঝতে পারবে। চলো এখানে লিখে নিই এনি ওয়ান সেল অফ স্পোরোজেনাস টিস্যু। চলো মাইক্রোস্পোরোজেনেসিস, এনি ওয়ান সেল অফ স্পোরোজেনাস টিস্যু কী হয়ে থাকে ডিপ্লয়েড হয়ে থাকে, ঠিক আছে। এবার এগুলি মিওসিস দ্বারা ডিভিশন হয়। মিওসিস দ্বারা ডিভিশন হয়ে কী উৎপন্ন করে 4টি সেল উৎপন্ন করে। চলো 4টি সেল উৎপন্ন করে। এবার
একটি ঘটনা বোঝাচ্ছি, ঠিক আছে। এবার আগে মিওসিস এবং মাইটোসিস কোনখানে বুঝলাম, মানুষের ক্ষেত্রে কেন হয় এটা বুঝলাম। এবার কোয়েকশন আসতে পারে, এটা মিওসিস ঘটনাটা এটা তো প্লান্টের ক্ষেত্রে হয়ে থাকে, প্লান্টের ক্ষেত্রে কেন হয় জন্য, প্লান্টের প্লয়েডি কী হয়ে থাকে, গাছের প্লয়েডি হয় ডিপ্লয়েড। যদি এখানে মিওসিস ঘটনাটা হতো না, মাইটোসিস হয়ে যেত, মাইটোসিসের ফলে 4টি যে সেল উৎপন্ন হতো তাদের প্লয়েডি কী হতো, 4টি নয় সরি, মাইটোসিসের ফলে যে 2টি সেল উৎপন্ন হতো তাদের প্লয়েডি কী হতো, ডিপ্লয়েড হয়ে যেত। তারপর এই ডিপ্লয়েড সেলগুলি কার্পেল, ঠিক আছে, কার্পেলের ভিতর থেকে ওভারি সেলে সেখানেও যদি ডিপ্লয়েড হতো, ডিপ্লয়েড মিলে টেট্রাপ্লয়েড হয়ে যেত, যা গাছের ক্ষেত্রে হয় না। এর জন্যই গাছেরও সন্ততিতে প্লয়েডি সংখ্যা এখানে ক্রোমোজোম আসবে না, ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে প্লয়েডি সংখ্যা প্লয়েডি সংখ্যা বজায় রাখার জন্য এখানে মিউসিস হয়ে থাকে, ঠিক আছে, বুঝিয়ে ফেলেছি। প্লয়েডি কি, এটা 4টি NN উৎপন্ন হবে। এবার স্পোরোজেনাস টিস্যু থেকে মিওসিসের ফলে যে 4টি সেল উৎপন্ন হলো তাদের এক একটার নাম কি জানো, মাইক্রোস্পোর। এক একটার নাম কি, মাইক্রোস্পোর। যেহেতু এখানে 4টি সেল উৎপন্ন হয়েছে মিওসিসের ফলে, এজন্য আরেকটি সুন্দর নাম দেওয়া হচ্ছে টেট্রার নাম। এজন্য দুটি মিলে কি হয়, মাইক্রোস্পোর টেট্রার নাম নেওয়া হয়েছে। সায়েন্টিস্ট মিলে কি দিয়েছেন, মাইক্রোস্পোর টেট্রা। কেন মাইক্রোস্পোর টেট্রা দিয়েছেন, কারণ 4টি সেল উৎপন্ন হয়েছে এবং 4টি আলাদা আলাদা নাম হচ্ছে মাইক্রোস্পোর, 4টি একত্রিত আছে বলে মাইক্রোস্পোর টেট্রার নাম দেওয়া হয়েছে, মাইক্রোস্পোর টেট্রার। ঠিক আছে, মাইক্রোস্পোর টেট্রার নাম দেওয়া হয়েছে যেহেতু 4টি একসঙ্গে রয়েছে এবং আলাদা আলাদা নাম কি, মাইক্রোস্পোর। ঠিক আছে, এইবার এই মাইক্রোস্পোরগুলি ডেভেলপড হয়ে কী উৎপন্ন করবে জানো, আলাদা আলাদা পোলেন গ্রেন উৎপন্ন করবে। মানে 4টি থেকে টোটাল 4টি মাইক্রোস্পোর থেকে টোটাল 4টি পোলেন গ্রেন উৎপন্ন হবে বা পোলার গ্রেন বলা হয়ে থাকে বাংলাতে, ডেভেলপড ইনটু pollen grain। pollen কি হয়, হ্যাপ্লয়েড হয়ে থাকে, হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড উৎপন্ন হবে না, ঠিক আছে, মাইক্রোস্পোর টেট্রাড। চলো একটি নাম হয়ে থাকে এই স্পোরোজেনাস টিস্যুর আর 2টি নাম হয়ে থাকে। চলো এর আরেকটা নাম হচ্ছে অর। প্রথমে কেন বলিনি আমরা বুঝাচ্ছি। অর এটার নাম কি জানো, পোলেন মাদার সেল। পোলেন PMC লিখে নিচ্ছি আমি, পোলেন মাদার সেল 2N। স্পোরোজেনাস টিস্যুর আরেকটি নাম হচ্ছে পোলেন মাদার সেল। এবার কোয়েকশন আসতে পারে, স্যার পোলেন মাদার সেল কেন হলো, আমি জবাব দিচ্ছি। কেন জানো, কারণ এন প্রোডাক্ট কি, পোলেন গ্রেন উৎপন্ন করা। বাই স্পোরোজেনাস টিস্যু থেকে মাইক্রোস্পোরোজেনাস সেল কী উৎপন্ন হয়, পোলেন গ্রেন উৎপন্ন হয়। এই জন্যই এর নাম সায়েন্টিস্ট মিলে পোলেন মাদার সেল দিয়েছেন। এবং আরেকটি নাম রয়েছে এদের মাইক্রোস্পোর মাদার সেল, মাইক্রোস্পোর মাদার সেল, MMC লিখে দিচ্ছি, MMC। এবার মাইক্রোস্পোর মাদার সেল কেন হলো ভাই, কোয়েশ্চন আসতে পারে, কেন জানো, কেন তোমরা বলতে পারবে, এখন বুঝিয়ে দিয়ে যেহেতু ডিটেলসে। কেন, কারণ প্রথম স্টেপেই 4টি মাইক্রোস্পোর উৎপন্ন হয়, এই জন্যই এর নাম মাইক্রোস্পোর মাদার সেল দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এবার এই প্রসেস থেকে কিছু কোয়েকশন আসতে পারে, 1-2টো কোয়েকশন আমি ডিসকাস করে নিচ্ছি এখানে, ঠিক আছে। এবার এটি রিকপ করে নিই কি ভাই, একটি এন্টার আছে, এন্টারের ভিতর 4টি মাইক্রোস্পোর এনজাইম থাকে, 4টি যে কোনো একটা মাইক্রোস্পোর এনজাইমকে এখানে নিয়েছি। মাইক্রোস্পোর এনজাইমের ভিতরে অসংখ্য স্পোরোজেনাস টিস্যু থাকে, স্পোরোজেনাস টিস্যু প্লয়েডে কি ডিপ্লয়েড হয়ে থাকে। এই স্পোরোজেনাস টিস্যু বা পোলেন মাদার সেল বা মাইক্রোস্পোর মাদার সেলগুলি মিওসিস দ্বারা ডিভিশন হয়, 4টি মাইক্রোস্পোর উৎপন্ন করে। এরা আলাদা আলাদা নাম কি, মাইক্রোস্পোর উৎপন্ন করে। যেহেতু এরা 4টি একত্রিতভাবে রয়েছে তাই সুন্দর নাম দেওয়া হচ্ছে মাইক্রোস্পোর টেট্রাড। এই মাইক্রোস্পোর টেট্রাডগুলি ডেভেলপড হয়, পুষ্টি অর্জন করে ডেভেলপড হয়, পোলেন গ্রেন উৎপন্ন করে। এই পোলেন গ্রেনই আমাদের কাজে লাগবে, কী কাজে লাগবে, পলিনেশনের কাজে, ঠিক আছে। তারপর বুঝাবো কার্পেলের ভিতর ওভারি, স্টিগমা স্টাইল ওভারি হয়ে থাকে, তারপর ডাবল ফার্টিলাইজেশন বুঝাবো। এবার পোলেন গ্রেন উৎপন্ন হয়ে গেল, ঠিক আছে। এবার এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, এটা কি খুব ইম্পর্ট্যান্ট, এটা বোর্ডে এসে থাকে। আমি কোয়েকশন পরে ডিসকাশন করবো কী কী কোয়েকশন বোর্ডে আসতে পারে, খুব ইম্পর্ট্যান্ট। স্টার মার্ক করে নিও, এটা নোট করে ফেলো, ঠিক আছে। নোট করে নিও, তোমার পরে নোট করতে পারলে খুব ইম্পর্ট্যান্ট টপিক। এটা আসবেই বলবো না, কারণ আমি তো প্রশ্ন করিনি, এটা আসতে পারে, ঠিক আছে। অনেক ইম্পর্ট্যান্ট টপিক, অনেক কষ্ট করে বুঝিয়েছি, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এই প্রসেস থেকে 1-2টো কোয়েকশন অঙ্ক আসতে পারে, ম্যাথ আসতে পারে, এটা আমি এখন করাবো। চলো করিয়ে নিই, অনেক বুঝতে পেরেছো আশা করি।
চলো কিছু কোয়েকশন ডিসকাশন করা যাক। কোনখান থেকে? মাইক্রোস্পোরোজেনেসিস প্রসেস থেকে। তো প্রথমে মাইক্রোস্পোরোজেনেসিস প্রসেসটা চলো এঁকে নিই, বুঝতে পারবো না কোয়েকশন ডিসকাশন করে, চুট্টো করে এঁকে নিচ্ছি, ঠিক আছে। এটার নাম কি? স্পোরোজেনাস টিস্যু और पोलन मदर सेल और মাইক্রোস্পোর মাদার সেল। কেন এগুলি নাম হলো এগুলি ডিসকাশন করে দিয়েছি, এগুলি আর ডিসকাশন করতে হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারবে তোমরা। 4টি সেল উৎপন্ন হয়, 3, 4 মিয়োসিস থেকে। মিয়োসিস থেকে 4টি সেল উৎপন্ন হয়। এদের প্লয়েডে কী হয়? প্রত্যেকটি প্লয়েডই হ্যাপ্লয়েড হয়। 4টি আলাদা আলাদা নাম হচ্ছে মাইক্রোস্পোর। যেহেতু 4টি রয়েছে তাই এদেরকে মাইক্রোস্পোর টেট্রার নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, মাইক্রোস্পোর টেট্রাড। এরপর এই আলাদা আলাদাভাবে ডেভেলপড হয়ে কী উৎপন্ন করে? পরাগ রেণু বা পোলেন গ্রিন। এই একটা পোলেন গ্রিন, এই একটা পোলেন গ্রিন, এই একটা পোলেন গ্রিন, এই একটা পোলেন গ্রিন, 4টা পোলেন গ্রিন উৎপন্ন করে 4 পোলেন গ্রিন। CRAIN মানে কি? একটা স্পোরোজেনাস টিস্যু বা একটা পোলেন মাদার সেল থেকে টোটাল 4টে পোলেন গ্রিন উৎপন্ন হয়। এটি মনে রাখতে হবে বা দেখতে হবে, ঠিক আছে। চলো কোয়েকশন ডিসকাশন করে দাও। কোয়েকশন হচ্ছে নাম্বার অফ পোলেন গ্রিন প্রডিউস ফ্রম পোলেন, পিজি লিখছি পোলেন গ্রিন, ঠিক আছে। পোলেন গ্রিন প্রডিউস ফ্রম 16 পোলেন মাদার সেল। পোলেন মাদার সেল, এই কোয়েকশন আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট, বোর্ডেও আসতে পারে। আমরা সময়টা এসেছিল এরকম একটা কোয়েকশন, ঠিক আছে। চলো এটা বোঝার চেষ্টা করি। চলো এখানে আনসার দিই। চলো ব্ল্যাক মার্কার নিয়ে আমরা দেখেছি একটা পোলেন মাদার সেল থেকে টোটাল 4টি পোলেন গ্রিন উৎপন্ন হয় এইভাবে। চলো ইউনিটরি মেথড লাগাচ্ছি ফিজিক্সের থেকে, ঠিক আছে। ইউনিটরি মেথড। চলো একটি পোলেন মাদার সেল থেকে টোটাল কয়টি পোলেন গ্রিন উৎপন্ন হয়? 4টি পোলেন গ্রিন উৎপন্ন হয়। কী করে বুঝতে পেরেছি? ভাই উপরে লেখা আছে মাইক্রোস্পোরোজেনেসিস পুরো প্রচেষ্টা, ঠিক আছে। এবার কী বলেছে? নাম্বার অফ পোলেন গ্রেইন প্রডিউস ফ্রম 16 পোলেন মাদার সেল, ঠিক আছে। এবার একটা থেকে 4টি উৎপন্ন হয়েছে, এবার 16টি থেকে কয়টি উৎপন্ন হবে? 1 × 16 পোলেন মাদার সেল থেকে টোটাল কয়টি পোলেন গ্রেইন উৎপন্ন হবে? এখানেও 4 × 16 পোলেন গ্রেইন উৎপন্ন হবে। মানে কি? এটি কি 64, মানে 16 পোলেন মাদার সেল থেকে টোটাল 64 পোলেন গ্রিন উৎপন্ন হবে। শেষ, এত শুধু একটা শেষ। আবার বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পারো, ঠিক আছে। ভাই একটা থেকে টোটাল 4টে পোলেন গ্রিন উৎপন্ন হয়। এবার 16টি থেকে কয়টি উৎপন্ন হবে? 1 × 16, এখানেও 4 × 16 করতে হবে। কেন? কারণ এটা কাটার পর যাতে প্রথমে আবার এসে যায়, ঠিক আছে। এই জন্য দুনো দিকে 16 দিয়ে ডিভাইড করেছি, ঠিক আছে। এবার 16 পোলেন মাদার সেল থেকে 4 × 16 কত হয়ে যায়? 64 পোলেন গ্রিন। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন বোর্ডে আসতে পারে, এটা নোট করার চেষ্টা করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, অনেক বেসিক থেকে বোঝানোর চেষ্টা করো। চলো আরেকটা কোয়েশ্চন দেখে নিই, লাস্ট কোয়েশ্চন এই কনসেপ্ট থেকে। এই কনসেপ্ট থেকে আরেকটা কোয়েশ্চন দেখে নিচ্ছি এখানে। চলো একটা কোয়েশ্চন বানিয়ে নিয়েছি, আমি বানিয়ে এনেছি। আচ্ছা ঠিক আছে, চলো একটা কোয়েশ্চন
এটা একটু ব্রেন কাটাতে হবে। এটা একটা আর্টিফিশিয়ালভাবে কোয়েকশন আমি বানিয়ে নিয়েছি, ঠিক আছে, আর্টিফিশিয়ালভাবে। চলো ব্রেন, ইফ এ এন্থার প্রডিউস 1200 পোলেন গ্রেন, পোলেন গ্রেন, ঠিক আছে। ইফ এন দ্য প্রডিউস 1200 পোলেন গ্রেন, ফাইন্ড দি নাম্বার অফ পোলেন মাদার সেল পার মাইক্রোস্পোরেঞ্জিয়াম। আচ্ছা 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 আচ্ছা, ফাইন্ড নাম্বার অফ পোলেন মাদার সেল পার মাইক্রোস্পোরেঞ্জিয়াম। পোলেন মাদার সেল পার মাইক্রোস্পোরেঞ্জিয়াম। এবার চলো স্পোরেজনাস টিস্যু আছে, পিছনে চলে যেতে হবে। এই কোয়েকশন বোঝানো হলে পিছনে যেতে হবে, ঠিক আছে। কি পোলেন মাদার সেল বা স্পোরেজনাস টিস্যু কোথা থেকে আসলো? চলো এটা থেকে এসেছে, ঠিক আছে। এটা কি এন্টার আছে, ঠিক আছে। এন্টারের ভিতরে টোটাল 4টা মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে, ঠিক আছে। যে কোনো একটি মাইক্রোস্পোরেঞ্জিয়াম নিয়েছে এখানে, মাইক্রোস্পোরেঞ্জিয়াম ভিতরে অসংখ্য স্পোরেজনাস টিস্যু থাকে। এই যে কোনো একটি স্পোরেজনাস টিস্যুকে এখানে নিয়েছি, ঠিক আছে। মানে এইভাবে মাইক্রোস্পোরেজিং প্রসেসটা হয়েছে, বুঝতে পেরেছি। এইভাবে আনসার লিখে চলো। ইফ এ এন্টার প্রডিউস 1200 পোলেন গ্রেন, মানে একটা এন্টার থেকে, এ হলো একটা এন্টার, এটা পুরোটা কি একটা এন্টার থেকে টোটাল প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে 1200 পোলেন গ্রেন উৎপন্ন হয়েছে। ফাইন্ড দি নাম্বার অফ পোলেন, দি হবে ভাই, দি লিখে এসে এনেছি কিন্তু। ফাইন্ড দি নাম্বার অফ পোলেন মাদার সেল পার মাইক্রোস্পোরেঞ্জিয়াম, মানে কি পোলেন মাদার সেল বা স্পোরোজেনাস টিস্যু পার মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মধ্যে কতটি থাকবে। এটা একটা আর্টিফিশিয়াল বা কোয়েকশন বানিয়ে নিয়েছি। আচ্ছা চলো বেসিক থেকে দেখা যাক, অনেক ইন্টারেস্ট কোয়েকশন, ঠিক আছে। তো চলো প্রথমে ডিসকাশন প্রশ্ন। ইফ এ এন্টার প্রডিউস 1200 পোলেন গ্রেন, মানে কি 1200 পোলেন গ্রেন এখানে দিয়ে দিয়েছে, মানে কি একটা পোলেন মাদার সেল থেকে টোটাল 4টে পোলেন গ্রেন উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা বেসিক এজি, চলো বেসিক করে, অনেক ইন্টারেস্ট কোয়েকশন। টোটাল 4 মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে কয়টা পোলেন গ্রেন উৎপন্ন হয়েছে দিয়ে দিয়েছে ভাই। এন্থার থেকে, এন্থারের ভিতরে কয়টি মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে? 4টি থাকে, ঠিক আছে। মানে 4টি মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে কয়টি পোলেন গ্রেন উৎপন্ন হয়েছে? 1200 পোলেন গ্রেন। এখানে কি দেখো, এটা ইফ এন্থার মানে কি একটি এন্থারের ভিতরে কয়টি মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে? 1, 2, 3, 4, 4টি থাকে। 4টি মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে, মানে কি 4টি মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে 1200 পোলেন গ্রেন উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তারপর একটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে কতটি পোলেন গ্রেন উৎপন্ন হবে? মানে কি 300 ভাই। সুতরাং একটি মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে 1200 ডিভাইডেড বাই 4, 1200 ডিভাইডেড বাই 40 পোলেন গ্রেন উৎপন্ন হবে, মানে কি 300টি। আচ্ছা বুঝতে পেরেছি। একটি থেকে 300টি পোলেন গ্রেন বা পরাগরেণু উৎপন্ন হবে, ঠিক আছে। আচ্ছা এইবার এখন আরও বেশিকে যেতে হবে। চলো এটা মেটাতে হবে। চলো কোনটা মেটাবো ভাই? কোয়েকশন তুলে ফেলেছো, ঠিক আছে, কোয়েকশন মিটিয়ে নিচ্ছি।
এবার একটি মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে এটা প্রথমে বলেছি আমি আর্টিফিশিয়ালভাবে কোয়েশ্চেন বানিয়েছি নিজে, ঠিক আছে? এজন্য এটা নেচারের সঙ্গে মেলানোর চেষ্টা করবেন, আমি নিজে বানিয়েছি, অনেক তাগড়া কোয়েশ্চেন, ঠিক আছে? মানে কি, একটি মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে টোটাল 300 পোলেন গ্রেইন উৎপন্ন হয়। আচ্ছা, 300 পোলেন গ্রেইন উৎপন্ন হয় ফ্রম 1 মাইক্রোস্পোরেঞ্জিয়াম। এইবার কোয়েশ্চন কী বলেছে, একটি মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে কতটি পোলেন মাদার সেল মিলে যাবে, ঠিক আছে? এবার ঠিক আছে, চলো। আবার 4টা পোলেন গ্রেইন, কয়টি পোলেন মাদার সেল থেকে উৎপন্ন? একটি থেকে। আবার এটা থাকো, ঠিক আছে? এটা স্টার মারি দাও। 4টি পোলেন গ্রেইন উৎপন্ন হতে কয়টি পোলেন মাদার সেলের প্রয়োজন হয়? পোলেন মাদার সেলের প্রয়োজন হয়, ঠিক আছে? একটি পোলেন মাদার সেলের প্রয়োজন হয়। এবার একটি পোলেন গ্রেইন উৎপন্ন হতে কতটি পোলেন মাদার সেলের প্রয়োজন হবে? 1/40 4 পোলেন মাদার সেল উৎপন্ন হবে। এবার শেষ কোয়েশ্চন। এবার 300টি পোলেন গ্রেইন উৎপন্ন হতে কয়টি পোলেন মাদার সেল উৎপন্ন হবে? 300টি। এবার চলো এখানে করে নিই। 300টি পোলেন গ্রেইন উৎপন্ন হতে টোটাল কয়টি পোলেন মাদার সেল উৎপন্ন হবে? 1/4 ইন্টু 300, শেষ। ইজিক্যাল টু কত? 75, আনসার শেষ। বাই। কিরা অফনি? না চলে, ঠিক আছে, বের করে ফেলেছি। মানে ভাই এটা প্রথমে বলেছি আর্টিফিশিয়ালভাবে আমি নিজে বানিয়েছি, অনেক মাথা ঘুমোতে হবে। এবার বলে নি, ঠিক আছে? এমন কোনো কথা নেই যে একটির মধ্যে এতটুকু উৎপন্ন হবে, আরেকটির মধ্যে সেম উৎপন্ন হবে, আরেকটির মধ্যে সেম উৎপন্ন, মানে কি বের করেছি আমরা? একটির মধ্যে টোটাল 75 পোলেন মাদার সেল প্রয়োজন 300 পোলেন গ্রেইন উৎপন্ন করার জন্য। এবার এমন কোনো কথা নেই বা একটি থেকে 300 উৎপন্ন হবে, এটি থেকেও 300 উৎপন্ন হতে হবে, এমন কোনো কথা নেই, আলাদা আলাদা হতে পারে। আমি প্রথমেই বলেছি যে কী বলেছি, যে এটা আমি আর্টিফিশিয়ালভাবে কোয়েশ্চন বানিয়ে এনেছি, এজন্য একটু এরকম হয়েছে, ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি বুঝতে পেরেছো। তো আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য, নেক্সট ক্লাসে দেখা করবো, ঠিক আছে? থ্যাংক ইউ।